আপনারা দেখছেন চৈতি টিভি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। সুপ্রিয় সুধী, চৈতি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফাতেমা সুলতানা সুমি। আজ আমাদের আয়োজনে উপস্থিত আছেন প্রিয় কবি, গীতিকার, ছড়াকার এবং সুরকার রফিকুল ইসলাম সাবুল। ধন্যবাদ। চৈতি টিভির সকল দর্শককে আমি রফিকুল ইসলাম সাবুল ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা এই অনুষ্ঠানটি দেখবেন তাদের কাছে আগাম কৃতজ্ঞতাও জানিয়ে রাখছি। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি চৈতি টিভির সকল কলাকৌশলী, বিশেষ করে রাহিমা জিমুল, এবং আজকে আমার সাথে আছেন যে উপস্থাপিকা এবং বাচিক শিল্পী, প্রিয় মানুষ, প্রাণের মানুষ ফাতেমা সুলতানা সুমি। সাবুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমার প্রিয় মানুষ বাচিক শিল্পী ফাতেমা সুলতানা সুমি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। চৈতি টিভির আজকের আয়োজনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। জি আপনাকেও সুস্বাগতম, এবং আপনাকে কাছে পেয়েছি এটাও খুব ভালো লাগছে। বিশেষ করে চৈতি টিভির যিনি ক্রিয়েটর এবং সেই সাথে কলাকুশলী রাহিমা আজিমুল ভাই, আমার প্রিয় মানুষ, প্রিয় আবৃত্তিকার, তাকেও আমার পক্ষ থেকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই চৈতি টিভি এটা ক্রিয়েট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, আপনি তো একজন সবার কাছে পরিচিত একজন কবি, ছড়াকার এবং গীতিকার, সুরকার, সব কিছু মিলে আসলে আপনি আমাদের খুব প্রিয় একজন মুখ। তো আপনার লেখালেখির শুরুটা প্রথমে কিভাবে শুরু হয়েছিল আর কি? জি ধন্যবাদ। আমার লেখালেখি শুরু হচ্ছে 1986 সন। 1986 সনে আমি প্রথম লিখি আপনার ওটা হচ্ছে দৈনিক দাবানল, রংপুরে একটা আঞ্চলিক পত্রিকা। ওখান থেকে আমার ছড়া লেখা দিয়ে শুরু হয়। আর এর পাশাপাশি দৈনিক জনতা, জাতীয় পত্রিকায় আমি ওই সময় থেকে আমার লেখা শুরু হয়। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার লেখা এটা কবিতা যদি কিছু শোনাতেন আমাদের, তাহলে আমাদের কাছে খুব ভালো লাগতো আর কি। জি জি অবশ্যই, আমি চেষ্টা করছি আমার লেখা একটি কবিতা পাঠ করার। এটা পাঠ করা হবে। তো আমি শোনাচ্ছি একটা গদ্য ছন্দের উপরে লেখা। আমি যেহেতু পদ্যের মানুষ, ছড়ার মানুষ, তারপর গদ্য ছন্দের উপরে আমি পাঠ করছি। আমার বিদায় সিরিজের 1 নম্বর কবিতাটি আমি পড়ছি। বিদায় 1। আমাকে বিদায় দাও, কত বসন্ত বলি দিলাম, প্রতি বৈশাখে শখের কৃষ্ণচূড়া মর মর করে ভেঙে পড়ে, অকচ্ছাৎ কালো মেঘে ছেয়ে যায় নীল আকাশ, সৃষ্টিকে উপহাস করে। আজ বিদায় আমার বড় বেশি প্রয়োজন। একাশলা জলের জন্য কতদিন তৃষ্ণার্ত, তোমার বিশাল সমুদ্রের নোনা প্রেম আমাকে হতাশ করেছে বারংবার। আমি নীল চাঁদের ছোঁয়া নিয়ে অমাবস্যা রেখে যাই, আমি তৃপ্তির সাথে অন্ধকার খুবলে খাই। অযত্নে ভেসে আসে ভাঙা গলায় বাউলের সুর, গেয়ে যায় বিদায়ের গান। কতদিন স্নিগ্ধ সকাল খুঁজেছি, রাত জাগা পাগলের সকাল হয় না। যখনই গোধূলির আবিরে চোখ রাখি, নিমিষে সন্ধ্যা নামে, অবহেলা অনাদরে এ এক সস্তা জীবন। তুমি বিদায় দাও, তোমার মস্ত প্রেমের সস্তা গ্রাহক আমি, নিলামে হেরে যাই বারবার। কষ্টের ঘটি হাতে সন্ন্যাসীর বেশে হারিয়ে যাব অজানার পথে। তোমার বিবেকের দুয়ারে খিল লাগিয়ে সযত্নে রোপণ কর সুশোভিত ফুল, স্মৃতিমলিন হবে দূর অজানায়। আমি শুধু বিদায় শব্দটা বুকে চেপে মিশে যাব প্রকৃতির খড়কুটায়। তবু তুমি বিদায় বলো, আমি বিদায়ের অপেক্ষায়। চমৎকার। দর্শক, আপনারা শুনলেন আসলে কবির কণ্ঠে যে কবিতাটা পড়া হয় এটা আসলে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আমি আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। তো ভাইয়া, আপনাকে আরও প্রশ্ন ছিল। আপনার এ পর্যন্ত কতগুলো কবিতা প্রকাশ হয়েছে? আমার এ পর্যন্ত প্রকাশিত কবিতা প্রায় 3000 প্লাস হবে।
আলহামদুলিল্লাহ, দোয়া করি ভাইয়া সারা জীবন এরকম লিখে যাক এবং আমাদের সাহিত্যকে আরও সমৃদ্ধ করে তুলুক। আর ভাইয়া, আপনি গান তো লেখেন এবং আপনার নাশিদও আপনার কণ্ঠে শুনেছি। গান কতগুলো হবে আপনার লেখা? হ্যাঁ, আমার ফোক গান হবে প্রায় 500-র মতো, আর আধুনিক গান আছে প্রায় 200-র মতো। বাহ। এরপরে আমি বেশ বছর তিনেক থেকে ইসলামী নাশিদের ওপরে জোর দিয়েছি, হামনাত নাশিদের ওপরে। ইসলামী হামনাত নাশিদ প্রায় 6-4 হবে। হ্যাঁ, আমরা অনলাইনে কিন্তু ভাইয়ার অনেক নাশিদ শুনেছি, তো আজকে ভাইয়াকে অনুরোধ করব একটি নাশিদ শোনানোর জন্য। জি, যেহেতু আজকে জুমাবার, অনুষ্ঠানটাও জুমাবারে হচ্ছে, তো আমি চেষ্টা করছি আমার লেখা এবং আমার সুর করা প্রথম দিকের একটি নাশিদ পেশ করছি আমি। প্লিজ। ইয়া রহমান, ইয়া রহিম, নিশিদিনে ডাকি তোমায়, নিশিদিনে ডাকি তোমায়, আল্লাহ মেহেরবান, হৃদয় ভেঙে কান্না আসে, ক্ষমা করো, ক্ষমা করো, ও হে মহান, হৃদয় ভেঙে কান্না আসে, ক্ষমা করো, ক্ষমা করো, ও হে মহান, নিশিদিনে ডাকি তোমায়, নিশিদিনে ডাকি তোমায়, আল্লাহ মেহেরবান, হৃদয় ভেঙে কান্না আসে, ক্ষমা করো, ক্ষমা করো, ও হে মহান, হৃদয় ভেঙে কান্না আসে, ক্ষমা করো, ক্ষমা করো, ও হে মহান। চমৎকার, খুব ভালো লাগলো। আমার মনে হয় যে আমার মনটা একদম প্রশান্তিতে ছেয়ে গেল। আমি মনে করছি যারা দেখছেন তাদেরও এরকমই অনুভূতি হচ্ছে। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় কবি রফিকুল ইসলাম সাবুল ভাই। কবি, আপনার কি এই বইমেলায় কোনো বই প্রকাশ হয়েছে বা হবে? জি, ধন্যবাদ আপনাকে। এবারে বইমেলায় 23-এর বইমেলায় আমার একটি বই আসতেছে, গদ্যছন্দের উপর নির্মিত, মানে পুরো বইটি হচ্ছে গদ্যছন্দের কবিতা দিয়ে সাজানো। যদিও আমি পদ্যের লোক, ছড়ার মানুষ, পদ্যের মানুষ, তারপরও আমি প্রথমেই চেষ্টা করছি যে আমার এই বইটা গদ্যছন্দ দিয়ে আসুক। আধুনিক গদ্য কবিতা, উত্তর আধুনিক গদ্য কবিতা এবং গদ্য কবিতা, এটা দিয়ে আসবে। এই বইটার নাম হচ্ছে বসন্তে খরতাপ। বাহ, চমৎকার একটি নাম। আমরা কি এই বইটি থেকে একটি কবিতা শুনতে পারি? জি, অবশ্যই চেষ্টা করব আমি। পুরো কবিতা না হলেও অর্ধেক কবিতা শোনাবো, যেহেতু সময় স্বল্প আছে। তো আমি পড়ছি এবারে বসন্তে খরতাপ, যে বইটি আছে বইমেলায়, সেখান থেকে একটি কবিতা পাঠ করছি আমি। কবিতার শিরোনাম হচ্ছে কলম, লিখেছি আমি নিজে। এই কলম কথা বলে রাত বিরাতে, নব্য সুশীল যখন মাতাল হয়, আলোর ঝলকানিতে আপন সত্তা বিকায় নোংরামির নবীন স্তনে, ঠিক তখনই নগ্ন পায়ে হাঁটতে থাকা কুমারীর সাথে ধাক্কা পায় বিবেক। কুমারীর দৃষ্টি অন্ধকার ভেদ করে, জ্বালিয়ে দেয় কলম, পোড়া কলম কাঁদে, কান্নার জল প্রবাহিত হয় পদ্মা মেঘনা যমুনা। রাজপথ কাঁপে, ফুটপাথ কাঁপে, মসজিদ কাঁপে, মন্দির কাঁপে, গির্জা প্যাকোটা সবই কাঁপে, নিশ্চুপ স্রষ্টার নৃত্যি দোলে। এ পর্যন্তই রাখলাম, ধন্যবাদ। চমৎকার অনুভূতির কবিতা, একটু অন্যরকম, যার জন্য আসলে খুব ভালো লাগলো আমার কাছে। আর কবির কাছে একটি প্রশ্ন ছিল, এটা আসলে একটু পার্সোনাল, তারপর আমার মনে হয় যে এটা সব কবিরই একটা কবিতা লেখার একটা প্রেরণা থাকে। তো আপনার লেখার অনুপ্রেরণা কে?
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি সবার জন্য থাকা উচিত, যে আসলে সবার একটা প্রেরণা থাকে যে কোনখান থেকে উঠে আসে সেই কবি, মাটি থেকে উঠে আসা কবি, নাকি বাবা মা বা স্ত্রী সন্তান তাদের অনুপ্রেরণায় উঠে আসা কবি। তো এ প্রসঙ্গে আমি যেটা বলবো যে আমার লেখালেখির যে সত্তাটা এটা ছোট থেকেই ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাবার অনুপ্রেরণাটা ছিল সবচেয়ে বেশি। এরপরে আমার স্ত্রী, যার নাম হচ্ছে তুলিন শিকদার, আমাদের স্ত্রীর অনুপ্রেরণাটাও ছিল। এর পিছনে আমার পরিবারের অনুপ্রেরণা আছে। বাহ। না হলে 32 থেকে 34 বছর প্রায় আমি এই সাহিত্যের মধ্যে থাকতে পারতাম না। বাহ, খুব ভালো লাগলো। আসলে যদি পরিবারের অনুপ্রেরণা পাওয়া যায় তাহলে আসলে কিন্তু একজন গুণী ব্যক্তি আরও এগিয়ে যেতে পারেন আর কি। আমরা দোয়া করব কবি আরও এগিয়ে যান। কবিকে অনুরোধ করব, আপনার বাবাকে লেখা কোনো লেখা কি আপনার কাছে আছে এই মুহূর্তে? জি জি, অবশ্যই। বাবাকে নিয়ে, বাবা মাকে নিয়ে, বাবা মা স্ত্রী সন্তান সবাইকে নিয়েই তো লেখা হয়। কবি হচ্ছে একটা ছকের মধ্যে থাকে। ছকটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং জাগতিক এবং ঈশ্বর থেকে শুরু করে সবাইকে নিয়ে কবির গণ্ডি। কবি হচ্ছে একটা কবির মনন মস্তিষ্ক হচ্ছে যেন একটা মনে করেন যে যেটাকে আমরা বলি যে এই মাটির তল থেকে সপ্ত আসমান পর্যন্ত কবি কথা বলতে পারে এগুলো নিয়ে। তো এখানে যেটা আমি বলবো যে আমার বাবা মা স্ত্রী সন্তানকে সবাইকে নিয়ে কিছু না কিছু লেখা আছে। কবি যখন লেখে তার বিষয়বস্তু চিত্রকল্প তার নিজস্ব পরিবার থেকেও লেখে, হ্যাঁ, তারপর দেশ জাতি সমাজ কাল পাত্র এগুলো নিয়েও লেখে, সবখান থেকে লেখে। তা বাবাকে নিয়ে আমার লেখা কবিতা আছে, গান আছে। তো আমি একটা ইসলামী নাশিদ গাই বাবাকে নিয়ে, কারণ এটা যেহেতু আজকে শুক্রবার এই দিনে দিচ্ছি আমি, তো একটা ইসলামী নাশিদ গাই বাবাকে নিয়ে। ও বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? তুমি বিনে শূন্য সবই শূন্য জন্মভূমি। ও বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? তুমি বিনে মেঘলা আকাশ, বহে না তো দক্ষিণ বাতাস, বাহু ডোরে জড়ায় না কেউ আদর করে চুমি। তুমি বিনে মেঘলা আকাশ, বহে না তো দক্ষিণ বাতাস, বাহু ডোরে জড়ায় না কেউ আদর করে চুমি। তুমি বিনে শূন্য সবই শূন্য জন্মভূমি। তুমি বিনে শূন্য সবই শূন্য জন্মভূমি। ও বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? জাস্ট স্থায়ীটা গাইলাম। অনেক সুন্দর। দর্শক, আমি বলেছিলাম যে আমাদের সাথে আছেন কবি, ছড়াকার, গীতিকার, সুরকার রফিকুল ইসলাম সাবুল ভাই। কিন্তু উনি যে এত সুন্দর গাইতে পারেন, উনি একজন যে গায়কও, এটা কিন্তু আজকেই আমার কাছে প্রমাণ হলো, এবং আপনারাও নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন যে চমৎকার কণ্ঠের অধিকারী। যে আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই, যে বিষয়টা হচ্ছে আসলে আমি গায়ক না, এতগুলো উপাধি আমার থাকা ঠিক নয়। যে একজন শিল্পী, একজন লোক তো হতে পারে, মানে একজনের অনেক মেধা থাকতে পারে, তবে আমি এখানে বলে রাখি যে আমি কিন্তু শিল্পী না। আমি চেষ্টা করি আমার লেখা গান সুর করে দেওয়ার জন্য। সুর করতে গেলে তো একটু গাইতেই হয়, তো জাস্ট আমি শিল্পী না, আমি লিখি এবং সুর করি। তারপরও মানে উঁচু স্কেলে সবার আসলে কণ্ঠ যায় না, তো এত সুন্দর করে আপনি উপরের স্কেলটা ধরলেন, এজন্য আমার মনে হলো যে গান করলেও কিন্তু ভাই আপনি অনেক ভালো করতেন। যাই হোক, তো চেষ্টা করব যে যদি গান গাইতে বলে চেষ্টা করব। বয়সটা তো কম হলো না, প্রায় 51 বছর হচ্ছে। বয়সটা আমি খোলামেলা বলে দিই, 51 বছর বয়স চলছে, বয়সটাও তো আর কম না। না, শিল্পীদের কিন্তু আসলে কোনো বয়স নেই, শিল্পীরা চিরনবীন কিন্তু। হ্যাঁ, গলার ব্যাপারটা কিন্তু বয়সের সঙ্গেই যায়। আর ভাইয়া, আমি আপনার তো ছড়া শুনতে চাচ্ছিলাম একটি। আচ্ছা, এটা একটু ভিন্নধর্মী, ছোট্ট একটা ছড়া বলি। এটা হচ্ছে আষাঢ়ের প্রীতি। আষাঢ়ের প্রীতি লিখেছে আমি। আষাঢ়ে থই থই জল খেলে ওই, দাদিমা চুপিসারে ভেজে যায় খই। পটপট শব্দ, নাতিদের জব্দ, কাঁঠালের সাথে খাবে আরও আছে দই। দাদার হাতে টনি জাল, মাছ নাই পারে ফাল, দাঁড়কিতে পড়েছে দাঁড় কিনা মাছ।
সেই মাছ ভাজি করে দাদিমা দেমাগ ধরে বলে, লুঙ্গিটা কেন তুমি করে আছো কাজ, লুঙ্গিটা কেন কাজ, লুঙ্গিটা কেন কাজ, কপালে পড়েছে ভাঁজ, উঠোনে উঠেছে পানি, তুমি করো কাজ, ব্যস্ত জল খেলা আষাঢ়িয়া অবহেলা, এসো সাঁতার কাটি হোক পীড়িতের রাজ। চমৎকার ছন্দময় একটি কবিতা, খুব ভালো লাগলো। এখন একটু অন্যরকম প্রশ্নে যাচ্ছি। জি। নতুন যারা লিখছেন, নতুন কবি হিসেবে যারা এখন আমাদের কাছে আর কি আবির্ভূত হয়েছেন, তাদের সম্পর্কে আপনার কিছু বলার আছে কি? হ্যাঁ, অবশ্যই বলার আছে। প্রথমত আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করব যে আমরা প্রথমেই কাউকে কবি বলতে পারি না, প্রথমেই কাউকে আমরা কবি বলতে পারি না, আমরা লেখক বলতে পারি। প্রথমেই কবি বলতে পারি না এ কারণেই, যারা কবি হয়ে ওঠেন তখন আমরা তাদেরকে কবি বলতে পারি, আমার দৃষ্টিতে এটাই মনে হয়। তো নবীনদের উদ্দেশ্যে আমি বলবো, নবীনরা যারা লিখছে, লেখার আগে কিন্তু পড়া উচিত, লেখার আগে পড়তে হবে, প্রচুর পড়তে হবে। যদি তার কবি সত্তা থাকে, প্রত্যেকের কিন্তু একটা করে সত্তা থাকে, আল্লাহ সৃষ্টিকর্তা প্রদত্ত প্রত্যেকের সত্তা থাকে। যেমন আপনি একজন বাচিক শিল্পী, এটা স্বয়ং স্রষ্টার দান, এই দানটা না থাকলে কিন্তু আপনি পারতেন না বাচিক শিল্পী হতে। তো যেমন শিল্পীর সুন্দর কণ্ঠ আছে, কিন্তু আমার কণ্ঠ নাই, এটাও তার দান। এখন সে যদি মাঠে ঘাটে গান গায়, সে যদি আপনার ব্যাকরণের রীতি, আপনার সারগাম টারগামগুলো না শিখে ভালোভাবে, সে তো শিল্পী হয়ে উঠবে না। সেরকম প্রত্যেকটা লেখক যারা লিখে, তারা কিন্তু কবি সত্তা নিয়ে এসেছে, তারা অন্তমিল করতে জানে, ছড়া লিখতে জানে। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটি বলবো যে, দেখা যায় যে আমার ভালো কণ্ঠ কিন্তু আমি শিল্পী না, সে ভালো লিখে সে কিন্তু কবি না। হ্যাঁ, তাকে কবি হয়ে উঠতে হবে। তাহলে কবি হয়ে উঠতে গেলে কি করতে হবে? তাকে প্রচুর পড়তে হবে, পড়ার সাথে যারা বোদ্ধা লেখক আছে তাদের সংস্পর্শে চলতে হবে, তাদের কাছ থেকে কিছু শিখতে হবে। শিখতে শিখতে একদিন তাকে নিজেকে কবি বলতে হবে না, আমরা তাকে কবি বলবো। আর একটি কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু যখন আমরা প্রথমের দিকে যারা লিখি, তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বেশ কিছু সংগঠন আছে। হ্যাঁ, এই সংগঠনগুলো নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, আমি কিন্তু প্রশ্ন তুলি না। কেন তুলি না? এই সংগঠনগুলো থাকা উচিত। যারা নবীন লিখছে তাদেরকে ক্রেস্ট দিচ্ছে, স্মারক দিচ্ছে, সম্মাননা দিচ্ছে, বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছে, এটা কিন্তু ভালোবাসা। এটা কিন্তু সংগঠনদের, যারা সংগঠন এবং সংগঠক, তাদের কিন্তু এটা ভালোবাসা। ভালোবাসা মমতা দিয়ে সেই লেখককে সামনে এগিয়ে নেওয়ার একটা প্রেরণা। আমি একমত পোষণ করছি এই ব্যাপারটাতে। এটা কিন্তু প্রেরণা। আমরা কিন্তু অনেকেই বলে থাকি, ওর কাছে টাকা নিচ্ছে, নিয়ে পদক দিচ্ছে, আবার স্মারক দিচ্ছে। হ্যাঁ, টাকাটা কার কাছে কে নিচ্ছে সেইটা ফ্যাক্ট নয়, সেইটা দেখার বিষয় নয়। টাকা হলো কি, যেমন একটা মসজিদ তৈরি করা হয় সবার কন্ট্রিবিউট নিয়ে, ঠিক আছে, প্রত্যেকের কন্ট্রিবিউট থাকে যে আল্লাহ আমাকে অনেক সওয়াব দিবে, আর এর বিনিময়ে নাজাত পাবো, এই যে একটা ইচ্ছা থাকে আমাদের, যে মসজিদ, মন্দির, গির্জা, এগুলোতে কিন্তু প্রত্যেকের কন্ট্রিবিউট থাকে। হ্যাঁ, তারপরে তো সেটা তৈরি হয়, তাই নাকি? তারপর তৈরি হয়। তো একটা সংগঠন তো একক, আপনি সুমি একটা সংগঠন খুললেন, সেই সংগঠনটাকে আপনার নিজের টাকা দিয়ে চালাতে পারবেন না, একা তো আসলে কেউ কিছু পারে না। হ্যাঁ, পারবেন না। তো সেই সংগঠনটা চালাতে গেলে প্রত্যেক লেখকের কন্ট্রিবিউট প্রয়োজন আছে। অনেকেই প্রশ্ন তুলেন, ওর কাছে টাকা নিচ্ছে। হ্যাঁ, কিছু আছে, কিছু সংগঠন আছে যারা একেবারেই আনকরা এবং নবীন সংগঠন, তারা বিভিন্ন কারণে তাদের কাছ থেকে টাকা নেয়। টাকা নিয়ে দেখা যাচ্ছে যৌতুকাব্যে, তারা নবীন লেখক, যৌতুকাব্যে কবিতা দেবে, অমুক দেবে, তমুক দেবে, দিয়ে টাকা নিচ্ছে, হাতিয়ে নিচ্ছে, অথচ দিচ্ছে না, তাদের নতুন চিন্তা চেতনাকে ধূলিসাৎ করে দিচ্ছে। এরকম অনেক সংগঠন আছে, তাদের কথা বাদ দেন। কিন্তু আমাদের দেশে এবং প্রবাসেও কিছু সংগঠন আছে, এমন কিছু সংগঠন আছে যারা সাহিত্যের জন্যই কাজ করে। আরেকটি কথা বলবো, সেটা হলো যে আমাদের যে সংগঠনগুলো আছে, সংগঠনগুলোর উচিত হবে প্রত্যেকটা বিষয়ে যে নবীন লেখক আছে তাদেরকে যে উদ্বুদ্ধ করছে, উদ্বুদ্ধের পাশাপাশি আমি মনে করি তাদের মিনিমাম সপ্তাহে 3 দিন বা 2 দিন একটা ক্লাস থাক, অনলাইন ক্লাস থাক, এবং সেখানে কিছু বোদ্ধা যারা লেখক আছে, যারা এই বাংলা ছন্দের রূপরেখা নিয়ে কাজ করে, জানে, হ্যাঁ, তাদেরকে সেখানে ইনক্লুড করে অন্তত 1 ঘন্টার করে একটা ক্লাস দিই। হ্যাঁ, সেখান থেকে যে নবীন লেখকরা যে রিটার্নগুলো পাবে, বিশেষ করে আপনার
ছন্দের উপরে যারা লেখে, পর্বের উপরে যারা লেখে, যারা গদ্য ছন্দেও লেখে, গদ্য ছন্দেও কিন্তু পর্ব আছে, গদ্য ছন্দেও পর্ব আছে, ছন্দস্রোত আছে। তো এই জন্য আমাদেরকে প্রথম থেকে অক্ষর থেকে শুরু করতে হবে, অক্ষর থেকে শেখাটা শুরু করতে হবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বা আপনি আমাকে প্রশ্ন করলেন, বা কোনো লেখককে প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো দেখি অক্ষর কাকে বলে? আমি যদি বলতে না পারি আমি কবি, আমি যদি বলতে না পারি যে অক্ষর কাকে বলে, তাহলে তো আমি সেখানে দুর্বল হয়ে গেলাম। আমাকে একটা ছোটো বাচ্চা প্রশ্ন করতে পারে যে কাকু বলেন তো অক্ষর কাকে বলে, যে মাত্রা কাকে বলে, পর্ব কাকে বলে, স্তবক কাকে বলে, চরণ পংক্তি কাকে বলে, অনুপ্রাস কাকে বলে, হ্যাঁ, অন্ত অনুপ্রাস কাকে বলে, পয়ার কাকে বলে, পয়ার কয়টা বিভাগ আছে, হ্যাঁ, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, এর কাঠামোগুলো বলেন, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো জানার পর যারা, বিশেষ করে আমি এখানে আরেকটি কথা বলে রাখি, যারা এই বিষয়গুলো জানার পর গদ্য ছন্দে যাবে, পদ্য লেখার পর, পদ্য ছড়া লেখার পরে যারা গদ্য ছন্দ লিখবে, তারাই হচ্ছে পারফেক্ট গদ্য ছন্দ লেখার লেখক। প্রিয় দর্শক, আমরা এখন পৌঁছে গেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজকে আমি শেষে যে প্রশ্নটা করতে চাচ্ছি কবিকে, আমাদের যে ফেসবুক লাইভ এখন দেখা যাচ্ছে, করোনাকালীন সময়ে আসলে মূলত বেড়েছে এই ফেসবুক লাইভটা, এই সম্পর্কে আপনার ধারণা কি বা মতামত কি আমাদেরকে একটু বলতেন যদি। জি, ধন্যবাদ সুমি আপনাকে। আপনি যথার্থ বলেছেন এই বিষয়টা, যে লাইভ এখন প্রায় দেখা যায় যে ম্যাক্সিমাম গ্রুপগুলো লাইভ করে। তো লাইভের ক্ষেত্রে হ্যাঁ, লাইভ করুক, লাইভ করা ভালো। লাইভ কিন্তু সাহিত্য সম্পৃক্ত হওয়া উচিত, সাহিত্য সম্পৃক্ত হওয়া উচিত, যেহেতু সংগঠনগুলো হচ্ছে সাহিত্যের, তো সাহিত্য সম্পৃক্ত হলেই মনে হয় ভালো হয়। এখন যদি আমি লাইভগুলোকে জন্মদিনমুখী করি, বা আপনার যেরকম দিবসমুখী করি, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, দিবসমুখী করা যাবে, বিশেষ দিবসগুলো এগুলো করা যাবে, এবং বিশেষ কবিদের জন্মদিন এ সম্বন্ধে করা যাবে। এবং বাকি যদি কেউ লাইভ করে, সেগুলো সাহিত্য সম্পৃক্ত করা উচিত, সাহিত্য নিয়ে আলোচনা, সাহিত্য নিয়ে বাকবিতণ্ডা, ওখানে শেখা যাবে, সাহিত্য আড্ডা হবে। এ ধরনের লাইভ হলে আমি এর সঙ্গে আছি। চমৎকার, আমিও সহমত পোষণ করছি কবির সাথে। সুপ্রিয় সুধী, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পড়েছি। এখন আমরা রফিকুল ইসলাম ভাইয়ের একটি গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ। তো বিদায় তো আমাকেও নিতে হবে। চৈতি টিভির ব্যানার থেকে আমিও বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম সাবুল। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি চৈতি টিভির সবাইকে। দ্বিতীয়ত একটি কথা বলি সবার উদ্দেশ্যে, চৈতি টিভিটাকে আপনারা সবাই সাপোর্ট দেবেন। এ কারণে সাপোর্ট দিবেন যে, যেমন ভয়েস মাল্টিমিডিয়াকে সাপোর্ট দিয়ে এমন একটা জায়গায় আমরা পর্যায়ে নিয়ে গেছি, ভয়েস মাল্টিমিডিয়াটা হ্যাক করে একজন নিয়ে গেছে, তো আবারও সেটা প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের এই সাহিত্যের অঙ্গনটা খুব ভালোভাবে এগিয়ে যাক। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, চৈতি টিভিকে সবাই সাপোর্ট দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তো আমার ফোক গান থেকে একটা স্থায়ী গেয়ে দিচ্ছি, যেহেতু সুমি আপু বিষয়টা বলে দিল, আমি চেষ্টা করছি। পিরিতি তোর যে বহুরূপ, তোর কারণে কালা চাঁদে ঘরে জলে ধূপ, পিরিতি তোর যে বহুরূপ, তোর কারণে কালা চাঁদে ঘরে জলে ধূপ, তোর কারণে কালা চাঁদে ঘরে জলে ধূপ।
আপনারা দেখছেন চৈতি টিভি।